এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুঘুর বাসা রয়েছে, এই ঘুঘুর বাসা ভাঙতে গেলে স্বয়ং মুখ্যমন্ত্রীকে অনেকবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে তদারকি করতে হবে। আমরা নির্ভর হলে হবে। আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থা বুঝতে হয়, আমি রাজ্যের প্রত্যেক মিনিস্টারকে বলবো, দয়া করে আপনারা নিজের কোনো একটা অসুখ নিয়ে গভর্নমেন্টের যে কোনো জেনারেল বেডে ভর্তি হন। ভালো চিকিৎসাটা বোধহয় শুধুমাত্র বড় লোকরাই পাবে, গরিবরা আর পাবে না। এই ব্যাপারটা না সরকার বোধহয় বদ্ধপরিকর হয়েছে। আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা জগা খিচুড়ি। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি বহুকাল আগে থেকেই শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে স্যালাইন ব্যবহার নিষিদ্ধ, সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। একজন প্রসূতি মারা গেছেন এবং আরো 3জন এখনো গুরুতর অসুস্থ। তাহলে স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা কি বা স্বাস্থ্য ব্যবস্থার এই দুর্বলতা কি বলবেন সে বিষয়ে? দেখুন, স্যালাইন এমন একটা জিনিস না যেটা হচ্ছে পরিশুদ্ধ থাকা উচিত। স্যালাইন আমাদের শুধু নর্মাল স্যালাইন তা নয়, রিঙ্গাল ল্যাকটেট কিন্তু একটা অত্যন্ত এসেনশিয়াল স্যালাইন। এখন ফার্স্টে আপনাকে ধরতে হবে প্রেগন্যান্সি সিজারিয়ার সময় আমাদের স্যালাইন লাগছে কেন। সাধারণ সিজারে আমাদের 500 ml টু 1 লিটার মতো ব্লাড লস হয় এবং প্রথম দিনটা খেতে দেই না, সেই জন্য কিছুটা স্যালাইন লাগে। আরেকটা কি, বেশিরভাগ এখন অ্যানাস্থেসিয়া করা হয় সেটা হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেসিয়াতে। সেখানে কিন্তু প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার জোরে স্যালাইন দিতে হয় প্রেশারটা যাতে বাড়ে। এবার মারা গেছেন যারা, তারা পার্টিকুলার একটা ব্যাচের বা একটা কোম্পানির বানানো স্যালাইন ইউজ করেছেন এবং সেটা কর্ণাটকে নিষিদ্ধ। আনফর্চুনেটলি আমাদের এখানে রমরমিয়ে চলছিল। এটা আমাদের দুর্ভাগ্য আমরা বলবো, কারণ অন্ততপক্ষে ওষুধে কোনো ভেজাল বা ওষুধের কোয়ালিটি নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়, এই কথাটাই আমি বলবো। আর মৃত্যুটা শুধু স্যালাইনের জন্য হয়েছে না অক্সিটোসিনের জন্য হয়েছে, নাকি পেশেন্টের প্রি অপারেটিভ চেক আপ ভালো করে হয়নি, এগুলো সবই না ময়না তদন্ত সামনে এলে বোঝা যাবে। যদিও ময়না তদন্তের ইনিশিয়াল রিপোর্ট সেপটিক শক বলেই বলছে, সেক্ষেত্রে কিন্তু স্যালাইনকেই দায়ী করা হচ্ছে। কিন্তু স্যার, একজন প্রসূতি এভাবে মারা গেলেন, 3জন গুরুতর অসুস্থ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তিনি এখনো অবধি একটি বাক্যবায়ও করলেন না। এর কারণ কি? আসলে ব্যাপারটা হয়ে গেছে, ওনার হাতে অনেক কটা মন্ত্রক আছে, তো সেই জন্য উনি এই ব্যাপারে হয়তো মন্তব্য করতে চাননি। আমার মনে হয় এটা ভবিষ্যতে করবেন। আর এখান থেকে একটা শিক্ষা নিতে হবে স্বাস্থ্য মন্ত্রকের সবাইকে। মুখ্যমন্ত্রী তো সবকিছু করতে পারেন না, মুখ্যমন্ত্রী করার হাত হচ্ছে স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিব আবার আমলাদের দিয়েই এগুলো কন্ট্রোল করে। ফার্স্ট জিনিস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল বিভিন্ন স্টেজে করতে হবে। এই যে প্রত্যেকটা স্যালাইন, কারা স্যালাইন দিচ্ছে, কি করে তারা টেন্ডার পায়, যদি বাইরে ওটা নিষিদ্ধ হয়ে যায়, এগুলো সবকটাই দেখতে হবে। শুধুমাত্র মানে একটা স্যালাইন, রিঙ্গাল ল্যাকটেট কিন্তু একটা এসেনশিয়াল আইভি ফ্লুইড। বহু ক্ষেত্রে রিঙ্গাল ল্যাকটেটের জন্য প্রাণ বেঁচে যায়। এবং আমরা এটা বলি, মানে নর্মাল স্যালাইন যে 0.9%, তার চেয়ে অনেক ভালো রিঙ্গাল ল্যাকটেট। কিন্তু এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ঠিক টাইম মতোই মুখ খুলবেন বলে আশা করি। এখনো খোলেননি, আশা রাখি নিশ্চয়ই খুলবেন। স্যার, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? দেখুন, রাজ্য সরকারের বেআব্রু স্বাস্থ্য ব্যবস্থা আজকে সেদিনই হয়ে গেছিল যখন অভয় মারা গেছে। সেটা একটা মেডিকেল কলেজের মতো জায়গায় একজন পিজিটিকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে কে? অনেকে করেছে, কিন্তু আমি ধরলাম না একজন সিভিক ভলেন্টিয়ার সে করেছে। সেখানেই কিন্তু হসপিটালের অনেক কিছু দুর্নীতি তখন ফাঁস হয়েছিল। যেমন আরজি করের, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো ডিসপোজ করছে কারা, ডিসপোজড হয়ে কোথায় যাচ্ছে,
এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুঘুর বাসা রয়েছে, এই ঘুঘুর বাসা ভাঙতে গেলে আমি বলবো স্বয়ং মুখ্যমন্ত্রীকে অনেকবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে তদারকি করতে হবে। আমরা নির্ভর হলে হবে না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ নিজে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। তিনি এটাও বলছেন যে যে তিনজন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল তারা ছিলেন না, তাদের মধ্যে একজন নার্সিং হোমে ওটি করে বেড়ান। একথা একটা বলতে পারি, এই যে পিজিটিরা ওটি করেছে এটা কিন্তু সব জায়গায় হয়। ইভেন আপনি কেন্দ্রীয় সরকারের যে বড় বড় হসপিটালগুলো, আমি বলি পিজিআই চণ্ডীগড়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানেও যারা থার্ড ইয়ার পিজিটি তারা যদি ওটি না করে, ওটি কারা করবে? টিচিং হসপিটাল মানেই হচ্ছে তারা তো শিখবে, তারা তো আর 1 বছর পরে ইন্ডিপেন্ডেন্টলি করবে। তারা অবশ্যই সিজারের মতো প্রসিডিওর করবে ইন সুপারভিশন অফ সিনিয়র। অ্যানাস্থেটিস্টও তেমন ইন্ডিপেন্ডেন্টলি অ্যানাস্থেসিয়া দেবে ইন প্রেজেন্স অফ সিনিয়র। সিনিয়র ডাক্তার কতজন আছেন, তারা কতক্ষণ সময় দেন? সময় তো দেয় জুনিয়ররা। সবসময় জুনিয়রদের শিখণ্ডী করলে হবে? আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থা বুঝতে হয়, আমি রাজ্যের প্রত্যেক মিনিস্টারকে বলবো দয়া করে আপনারা নিজের কোনো একটা অসুখ নিয়ে গভর্নমেন্টের যে কোনো জেনারেল বেডে ভর্তি হন তো, ঠিক আছে? পরিচয় দেবেন না, চুপি চুপি। আপনারা তো কর্পোরেটে ভর্তি হন বা উডবান ওয়ার্ডে ভর্তি হন, আপনারা বুঝবেন কি করে? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমি কর্পোরেট হসপিটালে তো কাজ করি, বুঝবো কি করে? কিন্তু এটা বোধহয় জানেন না, আমি বহু জায়গায় বিনা পারিশ্রমিকে যাই এবং কাজ করি। সেখানে বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে দরিদ্ররা কাটে। একটা যদি বেড মাটিতে পায় সেটাই তাদের পক্ষে ধন্য, এবং একটা বেড থেকে আরেকটা বেডের ডিস্টেন্স কয়েক ইঞ্চির বেশি নয়। সেখানে স্টেরিলিটি মেনটেন হবে কোথায়, কোয়ালিটি মেনটেন হবে কোথায়? স্যার আপনি যেমনটা বললেন জুনিয়রদের ওপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কুণাল ঘোষ নিজে এই কথাটি টুইট করলেন যে অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ ছিল না, সিনিয়র ডাক্তাররা ছিল না, জুনিয়ররা করেছে। তাহলে তো আবারও তিনি নিজের মুখে সেই স্বাস্থ্য ব্যবস্থার অবনতির কথা বলছেন। স্বাস্থ্য ব্যবস্থা তো অবনতি হয়েছে, আমরা তো কোয়ান্টিটির দিকে তাকাচ্ছি, কোয়ালিটির দিকে তো তাকাচ্ছি না। আজকে প্রতি জেলায় জেলায় মেডিকেল কলেজ গড়ে উঠেছে। আজকে বামফ্রন্টের আমলে যে কটা মাত্র মেডিকেল কলেজ ছিল তার 4 মেডিকেল কলেজ হয়েছে। ফ্যাকাল্টি কই? ট্রেন্ড সিস্টার কই? এটা কি সম্ভব? সুতরাং জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ডেন্সি থাকবেই। এবং আবার বলছি, এটা কিন্তু একটা টিচিং ইনস্টিটিউশনে ঘটেছে যেখানে থার্ড ইয়ার পিজিটি শুড ডু, আমি এই শুড কথাটা কিন্তু আমি বলছি ইংরেজিতে, এই অপারেশন গুলো অবশ্যই আন্ডার সুপারভিশন অফ সিনিয়র। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই কথাটা আমি মিস্টার ঘোষের সাথে মানতে পারলাম না। স্যার কুণাল ঘোষ এটাও বললেন জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দায় চাপিয়ে তিনি বলছেন এই গোটা কেলেঙ্কারি চাপাতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করা হচ্ছে। এটা তো সরকার বিরোধী প্রচার তো করবেই বিরোধীরা, এর ব্যাপারে তো নিঃসন্দেহে। কিন্তু যার মৃত্যু হলো সে তো বিচার চাইবে। বাইরের দেশে হলে এই জিনিসটাতে যে কত কোটি টাকার কম্পেনসেশন দিতে হতো তার তো ভাবতেও পারবেন না। আজকে নিজের বাড়ির কেউ হলে কিরকম তার মনের দশা থাকতো একবার ভেবে দেখুন। আমাদের মৃত্যু, প্রসূতির মৃত্যু যদি আমি দেখি ওভারঅল, যদি 18 per 1 লাখ হয় ইউএসএ তে, আমাদের দেশে প্রায় 200 per 1 লাখ। সুতরাং প্রসূতি মারা যাচ্ছেন, সেটা নেগলিজেন্সের ফলে না, প্রসূতির প্রপার যখন সে প্রেগনেন্ট অবস্থায় ছিল সেই সময় কেয়ারটা দেওয়ার ব্যবস্থা ছিল কি সরকারের? আগে জানতাম সরকার বাড়ি বাড়ি গিয়ে আয়রন ট্যাবলেট দিয়ে আসতো, ফলিক অ্যাসিড দিয়ে আসতো, প্রসূতিদের যাতে অ্যান্টিনেটাল চেক আপ হয় সেটা করা হতো।
কিন্তু একটা সরকারি আর বেসরকারি জায়গায় একটা বিরাট ফারাক দেখছি। ভালো চিকিৎসাটা বোধহয় শুধুমাত্র বড় লোকরাই পাবে, গরিবরা আর পাবে না। এই ব্যাপারটা না সরকার বোধহয় বদ্ধপরিকর হয়েছে। কোয়ান্টিটি বেড়েছে, হ্যাঁ, বেড এসছে, সব হয়েছে, কিন্তু কোয়ালিটি ক্রমশ অবনতি হচ্ছে। তাহলে স্যার এই জায়গায় দাঁড়িয়ে যে যিনি মারা গেলেন এই স্যালাইনের জন্য এবং যারা এখনো অসুস্থ রয়েছে যে তিনজন, এই দায় কার? দায়ীটা একটা দায়ী বলবো একটা ফেইল্ড স্বাস্থ্য ব্যবস্থা। ফেইল্ড স্বাস্থ্য ব্যবস্থা কেন বলছি জানেন? আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা জগা খিচুড়ি। আমাদের গরিব লোকেরা সরকারের উপর নির্ভরশীল, যে সরকার টোটাল খরচের 1 to 1.5% স্বাস্থ্য খাতে খরচ করে। অন্য যে কোনো উন্নত দেশে 5 to 10% স্বাস্থ্য খাতে দেওয়া হয় এবং প্রত্যেক সিটিজেনের অধিকার তার স্বাস্থ্য এবং শিক্ষা সরকার প্রোভাইড করে, এটা তাদের অধিকার। আর আমাদের এখানে এই অধিকার পেতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হয়, নয় বিভিন্ন লোককে ক্যাশ দিয়ে তারপরে চান্স পেতে হয়। সুতরাং এই অধিকার বোধটা যতক্ষণ না নাগরিকের মনে উঠবে, আমার মনে হয় না এই স্বাস্থ্য ব্যবস্থায় যে পচন ধরেছে সেটাকে ঠিক করতে পারবেন। যেখানে নীতিটাই দুর্নীতি, সেখানে ঠিক করবেন কি করে?